মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আসলে কথা বলার একটা জোয়ার বইছে এখন, এবং করোনা পরবর্তী সময়ে আমরা এই বিষয়টা অনেক বেশি লক্ষ্য করছি। বর্তমানে স্যার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারী পুরুষ এবং শিশু নির্বিশেষে মানসিক স্বাস্থ্য সমস্যার চিত্রটা যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে কোভিড আমাদেরকে হয়তো মানসিক সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ যে বা মানসিক দিক সবারই ক্ষেত্রেই প্রযোজ্য বা একটা মানসিক সমস্যা যে কারো হতে পারে এই জিনিসটা আমাদের দেখিয়ে দিয়েছে। কিন্তু মানসিক সমস্যা আসলে আগেও ছিল, এখনও আছে। তবুও আমাদের এই বর্তমান যুগে এটা হাইলাইটেড এই জন্য যে একটা সময় ছিল বাংলাদেশে বা পৃথিবী জুড়েই যখন দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা যেত, লক্ষ লক্ষ মানুষ মারা যেত কোনো ডিজিজ হলে। যেমন একটা সময় বাংলাদেশে ছিল যে যখন আইসিডিডি আরবি ডায়রিয়ার স্যালাইন আবিষ্কৃত হয়নি, কিংবা ডায়রিয়ার যে এখন অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম পাওয়া যায় সেগুলো আবিষ্কৃত হয়নি, তখন কিন্তু অনেক লোক একটা ডায়রিয়াতেই মারা যেত। আবার কিছু কিছু সময় দেখা যেত যে খাদ্যের অভাবে অনেক মানুষ অপুষ্টিতে মারা যাচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে গত 15-20 বছর ধরে বাংলাদেশে কিন্তু মানে খাওয়ার অভাবে মারা গেছে এমন কোনো লোক পাওয়া যাবে না। মানুষ যারা মারা যায় খেয়েই মারা যায়, হয়তো অধিক ভক্ষণের জন্য বা ভুল কিছু খাওয়ার জন্য। আর রোগ শোকের যে মৃত্যুটা, যেটা শিশু মৃত্যুর হার বলেন, মাতৃ মৃত্যুর হার বলেন, এগুলোও কমে গেছে। আর অর্থনৈতিক যে সংকটটা একটা সময় হয়তো স্বাধীনতা পরবর্তী সময়ও কিছুটা আমরা সাফার করেছি, সেটা কিন্তু এখন আর একেবারেই নেই। আপনি কিন্তু খাওয়ার অভাবে কোনো মানুষ মারা যাচ্ছে বা অভাবে আছে সেই লোকটা পাওয়া যাচ্ছে না। ফলে কি হচ্ছে, এখন যেহেতু অর্থনৈতিক একটা অবস্থান ভালো আছে এবং রোগ শোক ওই অর্থে শারীরিক রোগের মৃত্যুজনিত ঘটনা নাই, এখন কিন্তু মানুষের মন ভালো মন্দের অনেকগুলো বিষয় এখন সামনে স্থান পাচ্ছে। যখন মানুষের ডায়রিয়া বা কোনো একটা রোগে কোনো মায়ের সন্তান মারা যেত, তখন তার মানসিক অবস্থা কী এটার জন্য কিন্তু আসলে কোনো বোঝার দরকার হতো না, তার মানসিক অবস্থা এমনি খারাপ যাবে। যেই পরিবারের বাবা বা মা তার খাদ্য জোগাড় করতে পারে না, তাদের মানসিক অবস্থা কী সেটা নিয়ে কিন্তু তখন আর ভাবার। এই জন্য এই যুগটার আগের যুগে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে খুব একটা এরকম আলোড়ন তৈরি হয়নি, কারণ তখন আসলে ওই জিনিসগুলো নিয়ে মানুষ ফাইট করেছে, মৌলিক চাহিদা। এখন যখন মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমরা যখন বাংলাদেশের মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে যাব, এখন কিন্তু আমাদের এই মানসিক মন ভালো মন্দ খারাপ এই জিনিসগুলোর সামনে চলেছে। এর ফলে আমরা যে সাম্প্রতিক যে আমরা জরিপ করেছি, সেই জরিপে দেখা গেছে যে মানসিক যে রোগ, যেটা আমরা বলি লঘুতর এবং গুরু, এই দুই প্রকার মানসিক রোগ পেলে 18.7% লোকের মানসিক সমস্যা ভুগছে। এর মধ্যে লঘু মানসিক রোগ, যেটা আমরা বলি যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জাতীয় রোগগুলো, এটা আমাদের হলো 70.6%, আর গুরুতর মানসিক রোগ 1.1%। যেটা আমরা সচরাচর যাদের আমরা ওই মানসিক রোগ হিসাবে বলি বা আমরা পাগল হিসাবে ভুল বলে তাদের সম্বোধন করি, গুরুতর মানসিক রোগটা 1%। কিন্তু বেশিরভাগ লোকেরই লঘু মানসিক রোগ। এই রোগগুলোর মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসেশন, তারপর কিছু কিছু স্ট্রেসজনিত স্ট্রেস ডিসঅর্ডার, এই জিনিসগুলো খুব বেশি আমরা পাই। স্যার, নারী পুরুষ বা শিশু এর মধ্যে আসলে ভিন্নতা আছে কিনা এই স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে? এই স্বাস্থ্য সমস্যাতে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। যেমন শিশুদের মধ্যে কিন্তু আমরা একটু কম পেয়েছি, কারণ শিশুদের মধ্যে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারগুলো একটু বেশি আছে। এই শিশুরাই যখন বড় হয় তখন তাদের ওই প্রথমত শিশু তার মন খারাপ ভালো এই জিনিসগুলো আসলে ওইভাবে প্রকাশ করতে পারে না। তাই ওই সময় আসলে ওই ডিজিজটার ডায়াগনোসিস ওইভাবে করে অ্যাকুরেট অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না। এইসব ক্ষেত্রে দেখা গেছে যে শিশুরা যখন মানসিক রোগে ভুগে, বেশি করে মন খারাপে ভুগে, তারা বিরক্ত হয়, তারা মন ভালো খারাপ দুশ্চিন্তা, এটা অ্যাডাল্টের মতো বলতে পারে না। সেসব ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আমরা একটু কিছুটা কম পেয়েছি। আর নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারটা শিশুদের মধ্যে বেশি। আর অ্যাডাল্টের মধ্যে আমাদের যে পুরুষ এবং মহিলা প্রায় কাছাকাছি রোগী আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা সামান্য এদিক ওদিক, কিন্তু খুব বেশি বড় রকমের নারী পুরুষ ভেদে যে পার্থক্য সেটা কিন্তু নাই। তবে অ্যাংজাইটি বা এই রিলেটেড ডিসঅর্ডারগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে আমরা একটু বেশি পাই, কারণ তাদের কমিউনিকেশনটা এখনও আপ টু দ্য মার্ক না।